Hello friends, welcome to our podcast show Bits and Bytes. আমি বাপ্পাদিত্য। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তো একটা মানে কি বল রাষ্ট্রের শাসনের একটা মূল জায়গা, সেটাই থাকছে না। বড় বড় শিল্পপতি দ্বারা মানে আদানি, আম্বানি, বিড়লা, টাটা বা এরকম যে 10-20টা হাউস আছে, আজকে তো আইনটা তো তাদের হাতে, গোটা রাষ্ট্রটা তাদের সেবা করার জন্য ইনস্টিটিউশনকেই আজকে ক্রাইমকে প্যাট্রোনাইজ করতে হচ্ছে। যে এই যে কাঠ পেন্সিল, উড পেন্সিল যেটা আমাদের ছেলেমেয়েরা ব্যবহার করে, পশ্চিমবাংলায় কোনো কারখানা নেই। যতই উন্নয়নের গল্প বলা হোক, সেটা হচ্ছে টিকি বাঁধা হচ্ছে বিদেশের বড় বড় কোম্পানিগুলো। এই যে প্যাট্রোনাইজেশন কিন্তু স্টেট যেমন করছে, জুডিশিয়ারি এটাই হচ্ছে খেলা। সে এক হাতে যে জনমত তৈরি করছে, সে এক হাতে সে ব্যবসা করছে। সেখানে বলা ছিল যে এমন ভাবে ফান্ডিং করতে হবে যাতে বিপ্লব এবং প্রতি বিপ্লব দুটোই আমার নিয়ন্ত্রণে থাকে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত সুর। আমরা এই ক্রাইম কি করে সমাজে তৈরি হয়, কিভাবে তারা সেই ক্রাইম রেটকে দেখেন, কিভাবে তারা কোনোভাবে ইনস্টিটিউশন এই ক্রাইম তৈরিতে জড়িয়ে পড়ে কিনা ইত্যাদি নানান বিষয় নিয়ে কথা বলবো। আমাদের এই পডকাস্ট বিটস অ্যান্ড বাইটস এর জন্য স্বাগত। আমি প্রথম যে জায়গাটা থেকে প্রশ্নটা শুরু করবো রঞ্জিত, সেটা হচ্ছে ক্রাইম কাকে বলা হচ্ছে। সেটা আইপিসির লেখা অনুযায়ী ক্রাইম ইজ ভায়োলেশন অফ আ ক্রিমিনাল কোড। ইট ইজ অ্যান অ্যাক্ট পাবলিশড বাই ল অ্যাজ ইনজুরিয়াস টু পাবলিক। এবার এই যে কথাটা ইনজুরিয়াস টু পাবলিক, এটা হোলিস্টিক, খুব গোছানো বিষয় নয়। তো সেক্ষেত্রে একটা যেরকম আমরা শুনতে পাই সেটা হচ্ছে যে ক্রিমিনাল মাইন্ড বলা হয়, যে বেশ কিছু মানুষ তাদের মধ্যে একটা ক্রিমিনাল মাইন্ড রয়েছে, সেখান থেকে ক্রাইম তৈরি হচ্ছে। আর কি ক্রাইমের ফ্যাক্টর হতে পারে? দেখুন, এই যে এটা বলা হয় না যে ক্রিমিনাল মাইন্ড বা জন্ম থেকেই ওনার মধ্যে একটা ক্রিমিনাল সত্তা কাজ করে কারোর মধ্যে, এটা কিন্তু প্রধান বিষয় নয়। আপনি যদি সমাজ বিকাশের ইতিহাস দেখেন, দেখবেন যে ক্রাইমের মূল জায়গাটা হচ্ছে কিন্তু সমাজ। একটা সমাজ থেকে একজন অপরাধী, আজকে যে আমাদের আইনের বিচারে আমরা যাকে অপরাধী হিসেবে চিহ্নিত করছি, কিন্তু জন্ম থেকে অপরাধী সে থাকে না। তার বাবা মা অপরাধী, বা তাহলে ওই পুরনো আপনার বক্তব্য অনুযায়ী সেই যে অপরাধী ট্রাইব, সেসব ধারণা, এগুলোকে মানতে হয়। এগুলো মানে একটা অংশ ভগ্নাংশ থাকতে পারে, কিন্তু প্রধান জায়গাটা অবশ্যই হচ্ছে সমাজ। আপনি একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়, যেখানে একটা ভয়ঙ্কর অর্থনৈতিক বৈষম্য এবং জীবনের সর্বক্ষেত্রে একটা চরম বৈষম্য, সেখানে ক্রাইম জন্ম নিতে বাধ্য। সেটা তার মানসিকতা যদি কোনো একাংশ ভগ্নাংশ মানুষের মধ্যে থাকতে পারে, সেটা বিশেষজ্ঞরা বলবেন, আমি সেই প্রশ্ন মানে বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু অবশ্যই প্রধান বিষয় হচ্ছে সমাজ। আপনি যদি মানে ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখেন, আমাদের যে নির্বাচনী ব্যবস্থা বা আমাদের যে সমাজ বিকাশের, আপনি ব্রিটিশ আমলে, আজকে শুধু ক্রাইম, ব্রিটিশ আমলে দেখুন কত ক্রাইম ছিল এবং ধীরে 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 কিভাবে বেড়েছে। এবং পৃথিবীর ইতিহাসে দেখুন, অত উন্নত দেশ যারা আমেরিকা, ইউরোপ, তাদের দেশে আপনি মানে ক্রাইম কি কম? কাজেই সর্বত্র যতক্ষণ পর্যন্ত একটা পুঁজিবাদী অর্থনীতি, যার ভিত্তি হচ্ছে বৈষম্য, অসম বিকাশ, সেখানে কিন্তু ক্রাইমটা এরকমভাবে থাকবেই। সেটা হচ্ছে যখন সমাজে এই ধরনের অসাম্য ছিল না, ধনক্ষেত্রে অসাম্য ছিল না, জীবনযাপনে অসাম্য ছিল না, মানে আদিম যে সাম্যবাদী সমাজের কথা আমরা বইতে, সমাজবিদ্যার বইতে পড়ি, সেখানে তো নিশ্চয়ই এই ধরনের ক্রাইম ছিল না। এবং সেই জবে থেকে এই বৈষম্য তৈরি হয়েছে। এবং এই যে আমরা যেটাকে বলা হয় প্রিমিটিভ অ্যাকুমুলেশন, যে প্রথম যে ধন সম্পদ যখন সঞ্চয় হয়, সেখান থেকেই কিন্তু ক্রাইমের জন্ম। এই যে বেসিক ব্যাপারটা হচ্ছে কিন্তু ওইটা, আপনি যে ওই যে মানসিক জায়গা থেকে, মনোবিদ্যার যে জায়গা থেকে, ওটাকে প্রধান, এটাও হচ্ছে
ওই একটা পুঁজিবাদী চালাকি, এটাই সমাজে চালিয়ে দেওয়া হয় যে এটাই হচ্ছে মেইন কারণ, তুমি ওই দিকটা দেখো না, সমাজটাকে দেখো না, এই অসাম্যটাকে দেখো না, পুঁজিবাদী অসাম্য বিকাশ লুণ্ঠন সেটাকে দেখো না। এই কারণে এটাকে এভাবে জোর দিয়ে বলা হয়। আপনি আরেকটা জায়গায় খুব হাইলাইট করলেন, সেটা হচ্ছে যে এই ক্রাইমটা বাড়া, যে আমরা আগে যত দিন গেছে ক্রাইম বেড়েছে, এবং এটা কিন্তু আমরা দেখছি এই এনসিআরবির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 2023-এ প্রতি লাখে 445.9 কেস রিপোর্টেড হয়েছে। ঠিক আছে, এবার তার মধ্যে কোনো ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে, মানে রাগ করলে উপায় নেই, কিন্তু ইউপি মাঝে মধ্যেই ফার্স্ট হয়, তারপরে কেরালা আছে, মহারাষ্ট্র আছে, বিহার আছে, এগুলো এরকম র্যাঙ্কিং ট্যাঙ্কিং হয়। কিন্তু এই যে ক্রাইম রেট বেড়ে যাওয়া, এবং কোনো সরকারের আমলেই আমরা সেরকমভাবে দেখিনি যে ক্রাইম রেটটা কমল, বাড়ছে, তো সেটা কি আনকন্ট্রোলেবল? দেখুন, যেভাবে আমাদের ভারতীয় সমাজের গতি প্রকৃতি, তাতে তো এটা মনেই হচ্ছে এটা আনকন্ট্রোলেবল। আপনি খুব সাময়িকভাবে মিলিটারি রুল চালিয়ে বা একটা ভয়ঙ্কর দমন পীড়ন নামিয়ে খুব সাময়িকভাবে আপনি কিছু করতে পারেন। আমি জরুরি অবস্থায় আমরা শুনেছি যে একটা মানে দারুণ স্মুথ ব্যাপারটা ছিল, কিন্তু সেটাও সামান্য 18 মাস ছেড়ে আপনি খুব সামান্য সময়ের জন্য এটা করতে পারেন, কিন্তু সেই সময়ও অন্য ধরনের ক্রাইম কিন্তু বিকশিত হতে বাধ্য। এবং আপনি যদি জরুরি অবস্থাও দেখেন বা একটা মিলিটারি রুলও যদি চলে, সাময়িকভাবে হয়তো, যেটা উত্তরপ্রদেশে আপনি দেখুন এখন যেটাকে বলা হচ্ছে যে সমস্ত ক্রিমিনালকে তারা মানে হত্যা করছে, মানে গো সংঘর্ষে গো সংঘর্ষে হত্যা করছে, এবং প্রচুর মানে 10,000-এর উপর তারা গুলিবিদ্ধ করেছে, মারা গেছে অনেক লোক, কিন্তু তারপরেও কি উত্তরপ্রদেশে এখন ক্রাইম রেট মানে ওদের পরিসংখ্যান, সরকারি পরিসংখ্যান অনুযায়ী আপনি দেখুন একদম প্রথম দিকে রয়েছে। কাজে ক্রাইম যেভাবে সমাজ বিকাশ মানে গতিটা যেদিকে, সেখানে ক্রাইম কিন্তু বাড়বে। কারণ হচ্ছে আপনি যদি প্রথমত ভারতবর্ষের মানে জনসংখ্যা, একটা বিশাল একটা জনসংখ্যা, তাতে যদি দেখেন যে খুব অল্প কিছু লোকের হাতে ধনসম্পদের ক্রমাগত তার কিন্তু কনসেন্ট্রেশনটা হচ্ছে, জমা হচ্ছে, আর ব্যাপক মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে। এবং এইটা আপনি এই যে বিশ্বায়ন 90-এর দশকে যে বিশ্বায়ন হলো, এই বিশ্বায়নের পরে আর আগে এই ক্ষেত্রেও দেখবেন একটা গুণগত পার্থক্য আছে। বিশ্বায়নের পরে 90-এর দশকের পরে যখন এই যে গোটা অর্থনীতিকে খুলে দেওয়া হলো, গোটা বিশ্বের কাছে ভারতবর্ষকে খুলে দেওয়া হলো, কি পূর্ব পশ্চিম মেলানো হলো, এই তখন থেকে আপনি দেখবেন যে বড় বড় ক্রাইম, অর্থনৈতিক ক্রাইম বা আরো বড় মাপের ক্রাইম, সেটা কিন্তু বাড়লো। এই যে আপনাকে খুঁজতে হবে সমাজে, মানে সমাজের যারা কর্ণধার, সেখানে মানুষের মধ্যে কি অবস্থা। আজকে মানুষ যদি খেতে না পায়, আপনি ভয়ঙ্কর পরিমাণে মানুষের দারিদ্র, খেতে পারছে না। একজন নেতা, ধরুন আমার এই পাড়াতেই যদি ধরি, এই পাড়ায় যে নেতারা রয়েছে তাকে ঘিরে একটা বলয় আছে, তরুণ ছাত্র যুবক তাদের বলয় আছে। কেন আছে? কারণ এদের কাজ নেই, চাকরি নেই। এই পশ্চিমবাংলায় চাকরির অবস্থা আপনারা জানেন কি ভয়ঙ্কর অবস্থা। মাঝে মাঝে খেপ খাটতে এ রাজ্যে সে রাজ্যে যায়, আবার ফিরে আসে। এই যে সময়, অথচ এদের অনেকেরই পরিবার আছে বা বাবা মা, বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদের তো চলতে হয়, নিজেদের একটা খরচ খায়। আর বিশ্বায়নের পর থেকে একদম ব্যক্তি মানুষের খরচও দেখবেন অনেক বেড়ে গেছে। এই যে মোবাইল থেকে আরম্ভ করে তার জীবন ধারণের মান, তার জন্য তার বেঁচে থাকার খরচ অনেক বেড়ে গেছে, যার ফলে দেখবে সে তখনই তার একটা ক্রিমিনাল, তার কাছে কম্পালশন হয়ে যায়। এবং এই যে যেটা অপরাধটাও, তারও দেখবেন কতগুলো না অদ্ভুত মানসিক রয়েছে। আগে যেগুলোকে অপরাধ মনে হতো, এখন সেগুলোকে মনে হয় না। আমরা তো জানি যে মানে বস্তুর থেকেই আমাদের মানে মানসিক এটা হয়, সেই চিন্তার বিকাশ সেখান থেকে হয়। সেইখানে বিশ্বায়নে যেমন তার পরিবর্তন, অর্থনীতির ক্ষেত্রে, সমাজ জীবনে আমাদের মনোজগতেও পরিবর্তন এনেছে। এবং যার ফলে আজকে অনেক অপরাধ দেখবেন মানুষের কাছে একটা মানে ঠিক আছে, যেমন অর্থনৈতিক অপরাধ, এটাকে মানুষ এখন খুব একটা বিরাট মনেই করে না। ঠিক আছে, এটা তো হবে। এখানে দেখুন না, এত শিক্ষার ক্ষেত্রে যে দুর্নীতি পশ্চিমবাংলায় গত 75 বছরে তো আমরা এটা দেখিনি। যে এইভাবে সমাজের অর্থনৈতিক বুনিয়াদ পরিবর্তন না করে আপনি কিন্তু ক্রাইমকে কন্ট্রোল করতে পারবেন না। ধরুন সেক্ষেত্রে ইনস্টিটিউশনকে একটা ভূমিকা নিতে হবে। সেই যে ভূমিকাটা, সেই ভূমিকাটা ইনস্টিটিউশন কোনো একটা জায়গায় ইচ্ছে
অথবা অনিচ্ছায় ক্রাইম পেট্রোনাইজ করে ফেলছে, এইটা যে বোঝা, এই বোঝার জায়গা থেকে আপনার কি মনে হয় মানে সেটা কিভাবে ধরা পড়তে পারে? এটা তো একদম সত্যি, এবং এটা আপনি যদি বলেন না, আপনি দেখবেন এটাও কিন্তু একটা ধারাবাহিকতা রয়েছে, এবং এটা ইংরেজ আমল থেকে দেখবেন এটা শুরু হয়েছে। এটাও মানে ব্রিটিশ শাসনে তারা এই ক্রাইমটাকে প্যাট্রোনাইজ করত, ইনস্টিটিউশন এজ এ স্টেট তারা করত এটা, এবং সেইটা মানে ধীরে ধীরে বাড়তে এখন সেটা মানে একটা চরম জায়গায় গেছে। কেন দেখুন, একটা রাষ্ট্র, আপনি ইনস্টিটিউশন বলতে নিশ্চয়ই রাষ্ট্রকে মনে করছেন। রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্র হচ্ছে যে সমাজে যত বিবাদমান যত শ্রেণী রয়েছে তাদের মধ্যে তারা একটা সমঝোতা করে, যে বিবাদের মধ্যে যাতে ব্যবস্থাটা ভেঙে না পড়ে, সে তার মীমাংসা করে। বিবাদমান সমস্ত শ্রেণীর তার একটা মীমাংসা করে, যে ভাই সবাইকে যাতে এটা মানে মিলে ঝুলে চলা। কিন্তু এখন যে রাষ্ট্র, যেখানে আপনি দেখবেন এই মেকানিজমটা ভেঙে গেছে। রাষ্ট্র সমস্ত বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা বা আমাদের এখানে যে ডিভিশনগুলো রয়েছে দেখবেন কাজ করছে না। তাদের নিজেদের মধ্যে বিরোধেই আজকে ব্যবস্থাটা ভেঙে পড়ছে। এখন বিচার ব্যবস্থা নির্দেশ তো একেবারে যারা প্রশাসনের চোখ বুজে মানার কথা পাত্তাই দিচ্ছে না। মানে আবার যাদের আইন, যেটা মানে যারা বিধানসভা লোকসভা আইন হবে, প্রশাসনের বা বিচার ব্যবস্থা সেটা মেনে চলার কথা, সেটাকেও মানছে না। এই যে তাদের নিজেদের বিরোধী সমস্ত ব্যাপারগুলো ভেঙে পড়ছে। এবং যেটা বলছিলাম যে এখানে আপনি বড় বড় শিল্পপতি দ্বারা, মানে আদানি, আম্বানি, বিড়লা, টাটা বা এরকম যে 10-20টা হাউস আছে, আজকে তো আইনটা তো তাদের হাতে, গোটা রাষ্ট্রটা তাদের সেবা করার জন্য। কাজে রাষ্ট্রের যে কাজটা ছিল সেই কাজটা রাষ্ট্র করতে পারছে না বা করছে না, যার ফলে সে রাষ্ট্রকে আজকে ক্রমাগত ইনস্টিটিউশনকেই আজকে ক্রাইমকে প্যাট্রোনাইজ করতে হচ্ছে। তার প্রমাণ হচ্ছে আমরা যে ক্রনিক অফ ইটাল আজকে মানে প্রচুর চর্চিত বিষয়, ব্যাংক ফ্রড। ব্যাংকের এই যে কোটি কোটি টাকা, হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এনপিএ হয়ে যাচ্ছে, এই যে বড় বড় হাউসগুলো তারা শোধ দিচ্ছে না। তারা শোধ দিতে পারে। অনিল আম্বানি কত হাজার কোটি টাকা তারা মেরেছে। অনিল আম্বানির তো বিশাল সম্পত্তি এখনো রয়েছে। আপনার কিংফিশারের কথা আপনারা জানেন, প্রচুর এরকম। আমি নীরব মোদী, অমুক, এগুলো তো রোজকার চর্চার বিষয়। তাহলে এই যে রাষ্ট্র মানে গোটাটাই কিন্তু এখন এই যে এনপিএ করে মুছে দিচ্ছে, হাজার হাজার কোটি ব্যাংকের টাকা মুছে দিচ্ছে, ধার মুছে দিচ্ছে। তো এটা তো রাষ্ট্রের প্যাট্রোনাইজ করছে। এই যে আপনি মানে প্রত্যেকটা ক্ষেত্রে যে রাষ্ট্র আজকে পুলিশ, মিলিটারি সমস্তটাই আজকে এই শিল্পপতিদের জন্য ব্যবহার করা হচ্ছে। আপনি সাধারণ মানুষের যে নিরাপত্তার প্রশ্ন, সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেগুলোর প্রশ্নে মানে অল্প কিছু লোকের জন্য গোটা রাষ্ট্রের সম্পত্তিটাকে ব্যবহার করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার মানে ইনস্টিটিউশন তো পুরোপুরি ক্রাইমকে মানে প্যাট্রোনাইজ করছে। এবং এটা মানে আপনার নির্বাচনী ক্ষেত্রে একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা স্টেপে নমিনেশন দেওয়া থেকে আরম্ভ করে সেই সময় থেকে যেভাবে বাধা দেওয়া, লুট করা, এবং ভোটের পরবর্তীকালে এমনকি সাধারণ ভোটার যারা, তাদের উপর অত্যাচার থেকে আরম্ভ করে কোনোটাই স্বাভাবিক সিস্টেমে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তো একটা মানে কি বল রাষ্ট্রের শাসনের একটা মূল জায়গা, সেটাই থাকছে না। তো ন্যাচারালি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ওই সেশন কার্ড করে সাময়িকভাবে একটা ওরা চেষ্টা করেছিল যে অন্তত ঢাকা দেওয়ার, যে মানে পচা গলা ব্যবস্থাটাকে একটু ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। যেমন ওই আমেরিকান প্রেসিডেন্ট এলে যেমন সাদা কাপড় দিয়ে পাঁচিল দিয়ে ঢাকা হয়, এরকম ভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেশন কার্ড কদিন, তার মধ্যে সমস্তটাই আবার উলঙ্গ হয়ে গেছে। এইরকম ভাবেই কিন্তু রাষ্ট্র পুরোপুরি মানে ক্রিমিনালদের সঙ্গে তার সাথ দিয়ে চলে। এটাই হচ্ছে আজকে রাষ্ট্রের মানে কি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন তার ভূমিকার ক্ষেত্রে, যে রাষ্ট্রের আগের ভূমিকায় নেই। আমরা একটা আলোচনা করছিলাম আমাদের এই বিটস অ্যান্ড বাইটসেরই একটা এপিসোডে ইকোনমিস্ট প্রসেনজিৎ বোসের সঙ্গে। তো সেখানে আমরা একটা আলোচনা করছিলাম যে আমরা জিডিপিকে কেন্দ্র করে বলছি আমরা এখন পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক ক্ষেত্র, এবং সেটাকে 3 নিয়ে চলে যাবো খুব তাড়াতাড়ি। অথচ সাইমালটেনিয়াসলি দেখানো হচ্ছে যে 125টা দেশকে নিয়ে হাঙ্গার ইন্ডেক্স করা হয়েছে, যেখানে ভারতবর্ষের অবস্থান হচ্ছে 111। তো সেইখানটাতে আমরা সেই আলোচনাটায় একটা সময় ছিলাম যে আপনি যে ডিস্ট্রিবিউশনটা বলছেন যে এই পেট্রোনাইজিং বিগ হাউসেস সেটা কতটা,
এবং তাকে চালাবার জন্য এতগুলো মানুষের হ্যাভ নটসের পরিমাণ এইভাবে বেড়ে যাওয়া, আমরা একদম খুব সাধারণ জায়গা থেকে দেখতে পাই। সেটা হচ্ছে যে এই যে ইলেকশনকে কেন্দ্র করে যে গন্ডগোলটা, পশ্চিমবঙ্গ বারবার এটা মানে গোটা দেশে তার নাম খারাপ হয়, যে এখানে মারাত্মক একটা মারামারি চলে, মানুষ মারা যায় প্রচুর। কিন্তু এই যে ঘটনাটা, এটার কারণটা কি? মানে এমনি মার্কেটের কাছে পয়সা নেই, সরকারের অনুদানগুলোই একমাত্র পয়সা, তাই জন্য লুটতরাজ। মানে এই ব্যাপারটা খুব সাংঘাতিক, যে আমার সমাজসেবা করতে না মিলে আমি বোম মারবো। হ্যাঁ, মানে এই যে প্রবণতাটা, এটা কি সরকারের টাকাটাই একটা মূল রোজগার, যেটা নিচে আসবে এবং সেটা ডিস্ট্রিবিউট হবে, অতএব আমার ক্ষমতায় থাকতে হবে, এই ইকুয়েশনের উপরে চলছে। এইটা তো একটা বড় জায়গা অবশ্যই। দেখুন, মানে এই যে জিডিপি দিয়ে আমরা একটা দেখাচ্ছি 5 ট্রিলিয়ন এর ইকোনমি, এসব দেখাচ্ছি। বাংলাদেশের জিডিপি বোধহয় আমাদের থেকেও বেশি, তারাও মানে সেটা দেখাচ্ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মানুষের অবস্থা। দেখুন, আসলে মানে আপনি যেটা বললেন সরকারের ডোল দিতে হচ্ছে কেন? কারণ হচ্ছে কাজ দিতে পারছে না, মানুষকে কাজ দিতে পারছে না। এবং কাজ দিতে পারছে না কেন? তার কোনো ইন্ডাস্ট্রি নেই। ইন্ডাস্ট্রি কেন নেই? কারণ হচ্ছে সে পুরোটা বিদেশ থেকে আমদানি করে। কারণ হচ্ছে সরকার আজকে বিদেশের কাছে তার মানে এটা হচ্ছে টিকি বাধা। আপনার যা মানে যত আপনি দেখবেন যে আমাদের পশ্চিমবাংলায় দেখি, আমরা একদিন দেখছিলাম আমরা যে এই যে কাঠ পেন্সিল, উড পেন্সিল যেটা আমাদের ছেলেমেয়েরা ব্যবহার করে, পশ্চিমবাংলায় কোনো কারখানা নেই যে একটা উড পেন্সিল, অথচ পশ্চিমবাংলাতে এত কাঠের ইয়েছে, কোনো একটা উড পেন্সিলের কারখানা নেই। আপনাকে আনতে হবে সেই দক্ষিণ ভারত থেকে। এই যে সাইকেল, লক্ষ লক্ষ সাইকেল আমাদের এখানে মানে ইয়ে হয়, কোনো কারখানা নেই। এই যে মানে এটা তবু অন্য রাজ্য, এবং সেখান থেকে আস্তে আস্তে আপনি দেখবেন যে আমাদের অর্থনীতির যে মূল যে ভিত্তিগুলো, যতই উন্নয়নের গল্প বলা হোক, সেটা হচ্ছে টিকি বাঁধা হচ্ছে বিদেশে বড় বড় কোম্পানিগুলোর কাছে। গাড়ির ইন্ডাস্ট্রি দেখুন, এখানে প্রোডাকশন হচ্ছে, কিন্তু আসলে মূল এটা রয়েছে বিদেশের হাতে। দাস মজুর, মানে অল্প পয়সার মজুর নিয়োগের জন্য এনআরসি করবে, এসব এক ধরনের মানে মজুর তৈরি করার জন্য, যাদেরকে খুব অল্প পয়সা বা বিনা পয়সায় মানে খাটানো যাবে, তার একটা ভিত্তি তৈরি হচ্ছে। কেন? চীন থেকে অনেক কলকারখানা এখানে শিফট করবে, যেটা দক্ষিণ ভারতে করছে, কর্ণাটকে করছে, মাদ্রাসে করছে। তার কারণ হচ্ছে চীনে মজুরিটা বেড়ে গেছে, চীনের শ্রমিকরা আন্দোলন করছে, মজুরিটা বেড়ে গেছে, তার কম মজুরিতে এখানে উৎপাদন করবে, এবং সবই হচ্ছে বিদেশি কারখানা। এই যে মানে আমরা আমাদের যত মানে নিত্য ব্যবহার্য ম্যাক্সিমামটা আমরা ইম্পোর্ট করছি, হয় টেকনোলজি ইম্পোর্ট করছি, এখানে এসে অ্যাসেম্বলিং হচ্ছে, যার জন্য এখন কিছু তবু এই দক্ষিণ ভারতে বা পুনের মতো জায়গায় কিছু কাজ হচ্ছে, আর অন্য মানে সমস্তটাই আমরা সরাসরি ইম্পোর্ট করছি। এই যে নির্ভরতাটা ভয়ঙ্কর আমাদের দেশের, মানে আমাদের মতো কৃষি নির্ভর দেশে, যে কৃষিক্ষেত্র যে মানে বিকাশটা হয়, যে যেটা নির্ভর করে আপনার ল্যান্ড ডিস্ট্রিবিউশনের উপরে, যে সেক্ষেত্রে যে ভূমি সংস্কার, আমূল ভূমি সংস্কার, যেটার জন্য এখানে এত বড় বড় আন্দোলন হলো, সেগুলো কোনো কিছুই হলো না, যার ফলে এখানে যে স্বনির্ভর অর্থনীতি সেটা বিকশিত হলো না, যার ফলে সাধারণ মানুষ তাকে আজকে ডোলের উপর নির্ভর করছে, কারণ কাজ নেই, শিল্প নেই। এই যে ছবিটা গোটা দেশে কিন্তু 19-20, আপনি এই যে ডোলের অর্থনীতির কথা বলবেন, আপনি তামিলনাড়ুতে দেখুন, এই ডোলের অনেক মডেলই তামিলনাড়ু থেকে এসছে এখানে। ওই যে আম্মা মিল, তারপরে এই যে যাদের মিড ডে মিলের যে প্রথম আইডিয়া, সেটাও মানে তামিলনাড়ু থেকে এসছে, কেরালা থেকে এসছে, সেরকম বিভিন্ন স্টেট থেকেই এসছে। ডোল এখন সব জায়গায়, ওখানে দক্ষিণ ভারতের বহু স্টেটেই কম্পিউটার দেওয়া, ট্যাব দেওয়া, এগুলো কিন্তু তারা অনেক আগে শুরু করেছে। তাহলে সেখানে ডোল অর্থনীতি থাকবে, এবং সেখানে ওই লুম্পেনরা নেতাকে ঘিরে চারপাশে তাকে থাকতে হবে, এবং সে ক্রিমিনালদের, আগে তারা ক্রিমিনাল শুধু ছিল, এবার তারা ক্রিমিনাল পলিটিশিয়ান হচ্ছে। এই ক্রিমিনালরা এখন পলিটিশিয়ান হচ্ছে, আগে তারা শুধু ক্রিমিনাল ছিল, এখন ক্রিমিনাল পলিটিশিয়ান হচ্ছে। এই ক্রিমিনাল পলিটিশিয়ান তারা কেন? তারা ওই ডোলের উপর, ওই সম্পদের উপর তাদের কন্ট্রোল চাই, কারণ সরকার এখন কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা তাদের ডোল দেয়, সে তো তার নিয়ন্ত্রণ চাইবে, তার প্রভুত্বের জন্য, তার মানে এলাকার দখলের জন্য, কন্ট্রোলের জন্য তাকে সে পলিটিশিয়ান হতে হচ্ছে। মানে বিহার, ইউপি থেকে এখন সারা দেশেই হচ্ছে, আমাদের এখানেও হয়েছে। আমাদের এখানে শাহজাহান তো কম নেই, এর আগে কি মাস্টার ছিল,
ওই একই এলাকায়, সেই মজিদ মাস্টার, ওইখানে তরিত তোপদার, ওইখানে সুশান্ত ঘোষ, লক্ষণ শেঠ, কিন্তু একই ধারাবাহিকতা, মানুষগুলো পাল্টে পাল্টে গেছে, সিস্টেমটা একই রয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় এক একজন করে ওয়ার্লর্ড, সেই পলিটিশিয়ান, তারা ওই বাহুবলী এবং পলিটিশিয়ান। আপনি যে জায়গাটাকে অ্যাড্রেস করলেন, আমরা এই কয়েকদিন আগে আর কি কৌশিক বসু এবং পি রঘুরাজনের একটা বক্তৃতা আমি ফলো করছিলাম, এই রিসার্চটা করবার সময় ফলো করছিলাম। সেখানে বিষয়টা ছিল হচ্ছে যে বিশ্ব অর্থনীতিতে আমার দেশ সত্যিই ভালো জায়গায় পৌঁছবে, এই স্বপ্ন যদি আমাদের লালন করতে হয়, তাহলে আমাদেরকে প্রবলভাবে যে দুটো সেক্টরে নজর দিতে হবে, একটা হচ্ছে প্রযুক্তি আর একটা হচ্ছে শিক্ষা। এবং সেখানে বেশ কয়েকটা ইউনিভার্সিটি, বিদেশের ইউরোপের ইউনিভার্সিটির উল্লেখ করে বলা হয়েছে যে এই স্কিলটা, এই ইয়েটা, যেটা ভারতের ব্রেন ক্যাপাসিটি আছে এবং যেটা আমরা এখন নারিশ করি, সেটা হচ্ছে আমরা কম পয়সায় লেবার দিতে পারি। তাহলে কম পয়সায় লেবার দিতে পারি, এটাতে কিন্তু আমরা বিশ্ব অর্থনীতির নিচের তলাতেই ঘোরাফেরা করবো এবং ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রি যাওয়ার স্বপ্নটা অধরাই থাকবে। দেখুন, এটা একটা ভিজিবল তো বটেই, একটা জায়গায় তো মানে দেখুন, আপনি যদি দেখেন দেখবেন যে চীনে, মানে আমেরিকা ইউরোপ থেকে প্রচুর কলকারখানা চীনের প্রোডাকশন, আমরা যা ব্যবহার করি মেড ইন চায়না, তার অরিজিনাল কোম্পানি চাইনিজ কোম্পানি, এই আমেরিকান কোম্পানি বা কোরিয়ান কোম্পানি, অমুক সব মেড ইন চায়না। কারণ চায়না মানে তাদের পপুলেশন আমাদের মতোই, এরকম একটা সস্তায় মজুদ তারা দিতে পারত। আমাদের এখানে দেখবেন কর্ণাটকে এতে তারা 8 ঘন্টার যেটা ছিল, যে ওয়ার্ক টাইম যেটা 8 ঘন্টা ছিল, সেটা বলে যে 12 ঘন্টা কম্পালসারি করে দিয়েছে। বিজেপি সরকার চালু করেছিল, কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে যে এটা পাল্টাবে, করেনি, এই যে 12 ঘন্টায়। আমার কাছে প্রশ্নটা এটা হচ্ছে যে শ্রম নির্ভর যে উৎপাদন, সেই উৎপাদনই তো আস্তে আস্তে অনেক কমছে, মানে প্রযুক্তি, সেই জায়গাটাতেই যাচ্ছি, ওইটা দিয়ে যে বিষয়টা হবে না। কারণ শ্রম নির্ভর, আপনি যেটা বলছেন শ্রম নিবিড় যে উৎপাদন, সেটা পাল্টে পুঁজি নির্ভর উৎপাদন, মানে যেটা মেকানিজম হচ্ছে, কিন্তু তা দিয়ে তো শ্রমের যে একটা ব্যাপার আছে, শ্রমিকের একটা ব্যাপারে সেটা থাকবে। আজকে ধরুন ইসরায়েল তো এটা অত্যন্ত উন্নত দেশ, আজকে ইসরায়েল 14,000 শ্রমিক ভারতবর্ষ থেকে নিচ্ছে। এই অবস্থায় যখন গাজার সঙ্গে এই যুদ্ধে, গাজার ইয়েতে রিকনস্ট্রাকশনের জন্য তারা ভারতবর্ষে 14,000 লেবার একদমই তারা নিচ্ছে। ভারতবর্ষে তো হোয়াইট কালার বা টেকনোক্র্যাটের অভাব নেই, মানে আবার লেবারের অভাব নেই, যারা ম্যানুয়াল লেবার করবে, কায়িক শ্রম যে সেটারও নেই। বা কৌশিকবাবু যেটা বলছে, দেখুন আমি ওই উপর থেকে চুইয়ে পড়ে এক ধরনের অর্থনীতির বা এক ধরনের, যেটা এখানে সিপিএম বলেছিল যখন টাটা কারখানা হবে, যে এখানে টাটা যখন কারখানা করবে তখন চুইয়ে পড়বে এক ধরনের, ওই চুইয়ে পড়ে কিছু মানুষের কিছু কাজ পাবে, কিছু অর্থনীতি, ও দিয়ে কিছু কিন্তু হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত আপসাইড ডাউন না হবে, যতক্ষণ পর্যন্ত ভূমি সংস্কার করে স্বনির্ভর একটা জায়গায় মানে করতে পারবেন, যে মানুষের ক্রয় ক্ষমতা, স্বাভাবিকভাবে ক্রয় ক্ষমতা বাড়ায়, যে ভূমি সংস্কার করে প্রত্যেকে তার সেই প্রোডাকশন ভূমির সঙ্গে, যারা আমাদের এখনো ভারতবর্ষের ম্যাক্সিমাম লোক তো জমির উপরে নির্ভরশীল, বিপুল সংখ্যক মানুষ। আমি তো শুধু কলকাতা বা ম্যাড্রাস, পুনে, মুম্বাই দেখবো না, আমি তো ব্যাপক ভারতবর্ষ দেখবো। সেইটা কিন্তু ভূমির জায়গা, সেখানে কোনো ওই চুইয়ে পড়ে যে কৌশিকবাবুরা বা অনেক অর্থনীতিবাদী যে চুইয়ে পড়া অর্থনীতির উপর নির্ভর করতে চান, ওইটা দিয়ে কিছু হবে না। ওটা দিয়ে ধরুন আমাদের মতো শহরের কিছু এলাকার কিছু যারা শ্রমজীবী মানুষ, তাদের কিছু, ওই বুদ্ধবাবুরা বলেছিল কেউ সেলুন খুলবে, মমতা ব্যানার্জি বলে যে চপ ভাজবে, এইরকম কিছু হতে পারে। কিন্তু যদি সত্যি সত্যি কোনো পরিবর্তন চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই আমূল ভূমি সংস্কারের প্রশ্নটাকে দিয়ে সমাধানের রাস্তা খুঁজতে হবে। কারণ ওইখান থেকেই কিন্তু আপনার মানে সমাজ বিকাশের মূল মানে জায়গাটা, স্বনির্ভর অর্থনীতির মূল জায়গাটা কিন্তু ওইখানে। এই যে একটা ভিসিয়াস সার্কেল, মানে অর্থনীতির ভাষায় যদি বলি, ভিসিয়াস সার্কেল থেকে বেরোতে হবে এবং তার জন্য একটা বিগ পুশ দরকার। এই বিগ পুশটা কে দেবে? এই যে যেমন ওরা বলছে যে মাসে 10,000 টাকা করে প্রত্যেক পরিবারকে মাসে 10,000 টাকা করে দিতে হবে, সেটা আলটিমেটলি সেটা কিছু ওই ডোল অর্থনীতি, কিন্তু
ডোল অর্থনীতির বেসিক হচ্ছে মানে পরিবারগুলো মানুষের পারচেজিং পাওয়ারটাকে মানে জোর করে বাড়ানো, মানে যাতে পুঁজিপতিদের মাল বিক্রি হয়। আসলে তো মাল বিক্রি করে, আসলে তো আপনার কেনার ক্ষমতা, ক্রয় ক্ষমতা বাড়ানো। স্বাভাবিকভাবে যেহেতু ভূমি সংস্কার বা কাজ নেই, কলকারখানা তৈরি হয়নি, যার ফলে সরকারকে ডোল দিয়ে ওগুলোকে যেগুলো আছে সেগুলো বা বিদেশের মাল কেনার যে সেটাকে মানে বিক্রি করাতে হবে, সেই জন্য ডোল দিচ্ছে। কৌশিক বাবুরা কিন্তু সে একই অর্থনীতিরই লোক, একই ধারাবাহিক, একটা রূপ অন্য অন্য ভিন্ন ভিন্ন রয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে ইকোনমিক্সের যে পার্টটা করেছি তার মধ্যে আমরা একটা লম্বা আলোচনা করেছি। আমরা এবারে একটু আরেকটা বিষয় ঢুকি, সেটা হচ্ছে এথনিক কনফ্লিক্ট। ভারতবর্ষ অনেকদিন ধরে সাফার করছে। আমি ধরুন এই কিছুদিন আগে ব্ল্যাক লাইফ ম্যাটার্স হয়ে গেল, এই যে জাতিগত দাঙ্গা এইটা তো কতটা মানে ক্রাইমকে পেট্রোনাইজ করার ক্ষেত্রে এটা একটা বোধহয় বড় ভূমিকা করে। তা আমি আপনাকে মানে উদাহরণটা বলছি, ধরুন এই যে লাস্ট যে অর্ডারটা বেরিয়েছে এই রাম মন্দিরের বিষয় নিয়ে, যে যার মতন করে পার্শিয়ালি ট্রুথগুলোকে সামনে আনছে, যার যেটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে। তো সেখানে যেমন রাম মন্দির তৈরির একটা অর্ডার দেওয়া হয়েছে, আবার সেখানে একটা ঘোরতর অন্যায় হয়েছে সেটাও বলা হয়েছে, দোষীদের খুঁজে বার করার কথাও বলা হয়েছে, একটা চত্বরের মধ্যে একটা মসজিদ করবার কথাও বলা হয়েছে। তো এখনো পর্যন্ত মন্দির উদ্বোধনটুকুই হয়েছে, বাকিটা সেরকমভাবে আমরা হতে দেখিনি। ইভেন এই যে ক্রাইমটা যেটাকে অ্যাড্রেস করা হলো বাই সুপ্রিম কোর্ট, সেটাকেও আলোচনার মধ্যে আর অনেক ক্ষেত্রেই আনা হচ্ছে না বা প্রচারে আনা হচ্ছে না। দেখুন, আমার যেটা আপনার ইয়েতে বলে, আপনি জাতিগত দাঙ্গা বা এথনিক কনফ্লিক্ট মানে যেটাকে এক্সাক্ট কোন জায়গাটা ধরতে চাইছেন আমি জানি না। আপনি যদি কমিউনাল ব্যাপারটাকে ধরতে চান, যেটা সম্প্রদায়গত হিন্দু মুসলিম বা খ্রিস্টান মানে যে এই যে কমিউনাল যে ব্যাপারটা সেটাকে ধরতে চান, তাহলে তো আপনি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, একটা কথা আপনাকে আমি খুব স্পষ্ট, মানে সেটা হচ্ছে এই যে ক্রাইমকে প্যাট্রোনাইজ করা বা ওটা যদি ইতিহাসও দেখেন, আমাদের বিচার ব্যবস্থার ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে বিচার ব্যবস্থা কিন্তু ভয়ঙ্করভাবে কুক্ষিগত শাসকের, এবং এটা ক্রমাগত যেতে যেতে, এবং এর প্রবণতা আগেও ছিল। আপনারা জানেন যে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সির সময় কিভাবে এন রায়কে প্রধান বিচারপতি করে নিজে ক্ষমতায় থেকেছিলেন, এই ইতিহাস আগেও হয়েছে। কিন্তু আজকে যেতে যেতে এমনভাবে বিচার ব্যবস্থা যে জায়গায় চলে গেছে, সেখানে বিচার ব্যবস্থা কিন্তু আজকে তার সে মান মর্যাদা, তার মানে স্বাধীনতা কোনো কিছুই নেই। সে ভয়ঙ্করভাবে কিন্তু আজকে বায়াস, এটা কুক্ষিগত হয়ে গেছে। সেটা রাম মন্দিরের জাজমেন্ট হচ্ছে তার একটা খুব বড় প্রমাণ, যেটা দেখেছেন। এবং যে জাজমেন্ট তারা দিয়ে, তারা বলছে অপরাধী, তারা বলছে যা এই এই অপরাধ হয়েছে। এবং আপনি যদি ওটা দেখেন, দেখবেন যে 1945 না 48 সালে প্রথম যখন রামলালার মূর্তি স্থাপন করা হয়েছিল, তখনও বলেছে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। তারপরে যখন 80-র দশকে খোলা হলো, খুলে যখন আবার সেখানে পুজো শুরু করলো, তখনও বললো অপরাধ হয়েছে। আজকে যখন এটাকে ভাঙা হয়েছে, তখনও বললো অপরাধ হয়েছে, কিন্তু কোনো অপরাধের সাজা হয়নি। 48-এও হয়নি, 80-র দশকেও হয়নি, আজও হয়নি। এই যে প্যাট্রোনাইজেশন কিন্তু স্টেট যেমন করছে, আজকে কিন্তু জুডিশিয়ারিও করছে। আপনি 370-এর মামলা দেখুন, কাশ্মীরের যে মামলা জাজমেন্ট দিয়ে ভয়ঙ্কর, ভারতবর্ষের পুরো রাষ্ট্র কাঠামো পাল্টে দেবে। যে তারা বলছে যে কোনো স্টেট তারা মানে ভেঙে দিতে পারে, কেন্দ্রীয় সরকার একটা রাজ্যকে কেন্দ্রীয় সরকার 3 টুকরো করে দিতে পারে চাইলে, মানে উইদাউট কনকারেন্স অফ দ্য স্টেট গভর্নমেন্ট অর পিপল। রাজ্যের কোনো সম্মতি ছাড়া, রাজ্যের মানুষের সম্মতি ছাড়া একটা রাজ্যকে তারা 3 টুকরো করে দিতে পারে। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, বিশ্বাস করা যায়। এবং সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে যে আপনার শুধু বিশ্বাসের কারণে, মানুষের মেজরিটি মানুষ বিশ্বাস করে, সেজন্য রাম মন্দির যে ওখানে রাম জন্মেছে, সেজন্য ওটা হিন্দুদের দিতে হবে। এই যে ভয়ঙ্কর একটা জায়গা, এইটাই হচ্ছে ক্রাইমকে প্যাট্রোনাইজ করা। যেটা বলছিলাম না, স্টেট আর ফাংশন করছে না, তার যে স্টেটের একটা খুব বড় উপাঙ্গ হচ্ছে এই বিচার ব্যবস্থা। এখানে কিন্তু তারা একটা ভয়ঙ্কর ভূমিকা নিয়েছে। আপনি যদি সত্যি সত্যি এথনিক কনফ্লিক্টের যেটা, সেটা হচ্ছে
মণিপুরে যে সত্যি সত্যি একটা জাতিগত একটা ভয়ঙ্কর মানে বিরোধী যে জায়গাটা, সেখানে কার কি ভূমিকা, রাষ্ট্রের ভূমিকা দেখুন, রাষ্ট্র পুরোটাকে প্যাট্রোনাইজ করেছে। পুরো মণিপুরে যে ভয়ঙ্কর যে জাতিগত দাঙ্গা, কুকিদের সঙ্গে মানে আদিবাসী ওখানকার ট্রাইবদের যে দাঙ্গা, মণিপুরীদের সঙ্গে দাঙ্গা, এই সমস্তটাই একদমই স্টেট স্পন্সর। ভারত রাষ্ট্র, মণিপুর সরকার, তারা একসঙ্গে মিলে এই গোটাটাকে করেছে। এই হচ্ছে ক্রাইমকে মানে কিভাবে ভয়ঙ্করভাবে প্যাট্রোনাইজ করেছে। এবং যারা এটা করছে, এবং গোটা পুলিশের থানার সমস্ত অস্ত্র দাঙ্গাকারীদের হাতে তুলে দিয়েছে, যে মেজরিটি যে মণিপুরি তাদের হাতে তুলে দিয়েছে বাকিদেরকে মারার জন্য। কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, না আপনার বিচার ব্যবস্থা নিয়েছে, না সরকার নিয়েছে। এবং সেই মুখ্যমন্ত্রী আজও ক্ষমতায়, যে যে আপনার নরেন্দ্র মোদী যে গুজরাটের গণহত্যা করেছে, যে তার নামই ছিল বুচার অফ গুজরাট, যাকে ইউরোপ আমেরিকা ঢুকতে দিত না, আজকে সেই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী। গোটা পৃথিবী যেহেতু আমার 140 কোটি দেশের দেশ, মানুষের দেশ, তার বিশাল তার ক্রয় ক্ষমতা, তার বাজার একটা বিশাল রয়েছে, আজকে তাকে দুহাত তুলে স্বাগত জানাচ্ছে। তাহলে ক্রাইমকে তো প্যাট্রোনাইজ শুধু ভারত, গোটা দুনিয়া আজকে করছে। যে কথা আমি আপনাকে আগে বলছিলাম, যে পুঁজিবাদী অর্থনীতিতে ক্রাইমকে প্যাট্রোনাইজ করতে বাধ্য। আপনি যে উদাহরণটা বললেন, ধরুন নরেন্দ্র মোদীর উদাহরণ, তো মানে বিচার ব্যবস্থা তো বলছে যে মানে আমরা আপনাদের যাদের যাদের এই অভিযোগটা রয়েছে, সেটা তো কোথাও বিচারের জায়গাতে গিয়ে প্রমাণিত হয়নি, মানে যে উনি গণহত্যার নায়ক বা এরকম কিছু প্রমাণিত তো হবে না। আপনার এই যে যেটা বললাম, রাম মন্দিরকে বলেছে যে অপরাধ হয়েছে, 48-এ হয়েছে, মন্দির ভাঙা অপরাধ হয়েছে, সেটা তো তার তো দায়িত্ব ছিল বিচার ব্যবস্থা, যে তুমি তাকে নির্দেশ দাও, খুঁজে বার করো। আমরা তো এখানে দেখছি যে মানে কিভাবে এক একটা অর্ডার দিচ্ছে যে তুমি সন্ধ্যের মধ্যে অপরাধীকে খুঁজে বার করো। বিচার ব্যবস্থা সেই ক্ষমতা তো আছে, সুপ্রিম কোর্টের তো বিশাল ক্ষমতা, যে কোনো আইন বাতিল করতে পারে, যে কোনো আইনে নির্দেশ দিতে পারে, কোনো ক্ষেত্রে দিয়েছে। এবং আরো ভয়ঙ্কর দেখুন আপনি, সেটা হচ্ছে এই যে জ্ঞানব্যাপী মন্দির, 1991-এর আইন আছে যে যে মন্দির মসজিদ যেখানে যেভাবে আছে তাকে হাত দেওয়া যাবে না। আজকে সেটাকে ভেঙে সেখানে মন্দির মানে সে মসজিদে পূজা শুরু হচ্ছে। আরো বেশ কয়েকটা পরপর হবে, তো ওরা বলেই ছিল যে কি এ তো আমি ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। আজকে সেটা তার কার্যকরী করছে সবার চোখের সামনে। গোটা বিচার ব্যবস্থা, গোটা স্টেট, গোটা রাষ্ট্র সবার এটাকে প্যাট্রোনাইজ করছে। এই অপরাধকে যে ভয়ঙ্করভাবে প্যাট্রোনাইজ, যদি আপনি এটাকে অপরাধকে প্যাট্রোনাইজ করা বলেন, তাহলে কি এটার একটা অন্যতম কারণ এটা হতে পারে যে অত্যন্ত দুর্বল একটা বিরোধী পক্ষর সুবিধে সরকার পেয়ে যাচ্ছে, সরকারি দল পেয়ে যাচ্ছে? একদমই তাই। তার কারণে এখানে এটা ধরুন, এই যে আমাদের এখানে একটা মানে আমি বেশ কিছুদিন ধরে যে বিরোধী রাজনীতি, তারা বিরোধী রাজনীতিটা ঠিক মতো করতে পারে না। দেখুন এই যে দলগুলো, যে রাজনৈতিক দলগুলো, সে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী, যে যত বড় বড় দল আপনি দেখুন, প্রত্যেকেই কিন্তু নির্ভরশীল হচ্ছে ওই পুঁজিপতিদের ডলের উপর, টাকার উপর। এখন তো এই যে ইলেকশন বন্ড, যেটা তাদের বন্ড, ধরুন আমাদের রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধরুন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে, যাবে সে 530 কোটি টাকা মানে সে আদানির থেকে ইলেকশন বন্ড নিয়েছে, বাজারে খবরের কাগজে খবর, সব জায়গায় খবর। তো যে আমি যদি আদানির থেকে 530 কোটি টাকা নিয়ে থাকি, তাহলে আমি কি করে যাব? আদানির সঙ্গে বিজেপির যে সম্পর্ক বা যে পুঁজিপতি, আদানি কেন, আদানি বলুন, আম্বানি বলুন, টাটা বিড়লা, যেই বলুন, তাদের প্যাট্রোনাইজেশন ছাড়া তো মোদি ক্ষমতায় থাকতে পারতো না, বা মমতাও থাকতে পারতো না। প্রত্যেকের টিকি হচ্ছে এই বড় শিল্পপতিদের হাতে বাঁধা, সমস্ত বড় দলগুলো। এবং এই বড় দলগুলো তো চাইবে যে এমন একটা সরকার আমরা চাই যেখানে আমার মুনাফাটা আমি সব থেকে বেশি ভাবে নিতে পারবো, যেখানে আমার শ্রমিকরা বিদ্রোহ করবে না, আমি শান্তিতে আমার মুনাফা নিতে পারবো। এই অতি মুনাফার যেটা বলছিলাম না আপনাকে, বিশ্বায়নের পর থেকে, 90-এর দশকের পর থেকে, যে দেখুন একটা কলকারখানা বা যে কোনো পুঁজিপতি তার স্বাভাবিক সে মুনাফা করবেই, এটা পুঁজিপতি অর্থনীতির একটা স্বাভাবিক নিয়ম, মুনাফাটা তো করবেই, এটা নিয়ে কোনো কারো আপত্তি করার কথা নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে অতি মুনাফা, সুপার প্রফিট, সীমাহীন মুনাফা,
এইটাই আজকে এই বিশ্বায়নের পর থেকে ভারতবর্ষে এটা দাঁড়িয়েছে। আপনি শ্রমিকের যে মজুরি, শ্রমিকদের সমস্ত অধিকার, শুধু শ্রমিক কেন, সমস্ত শ্রেণীর মানুষের, শ্রমজীবী মানুষের কোনো অধিকার নেই। সেইখান থেকেই তো আসলে মানে এবং এই রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই তারা এরকম খেলা চলতে থাকবে, এই ভোটের খেলা, পরস্পরের লড়াই, এটা চলতে থাকবে। কিন্তু ডিসিসিভলি তারা সত্যি নরেন্দ্র মোদীকে উৎখাত করা, এইটা ডিপেন্ড করছে কিন্তু মানে অন্তত মানে মেজরিটি হচ্ছে শিল্পপতিরা। তারা যখন চাইবে তখন যাবে। বিদেশিরা, আমেরিকার বা এই ধরনের রাশিয়ার মতো যারা দেশ, তারা কখন চাইবে যে মানে মোদির যখন আর শাসন করা, মোদিকে দিয়ে ভারতবর্ষকে রুল করা যাবে না, সুপার প্রফিট হবে না, বা ভারতবর্ষের জনগণ বিদ্রোহ করছে, তখন মোদিকে সরাবে। তখন এখানে বামফ্রন্টকে সরিয়েছিল 34 বছর, কারণ এটা আমাদের কাছে পরিষ্কার ছিল যে বুদ্ধবাবুকে দিয়ে আর পশ্চিমবঙ্গে শাসন সম্ভব নয়। এখানে তাহলে আপনার কথাকে যদি আমি ধরে নিই, তাহলে কি মানে আমরা লাইন দিয়ে ভোটটা দিচ্ছি এমনি? তো আপনার কি ধারণা যে আপনি যে ভোটটা দিচ্ছেন সেটা কি মানে ওদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দিচ্ছেন? ওরাই আপনার জনমত তৈরি করছে। ওরাই যে জনমত তৈরি করছে, আপনি দেখুন হাজার হাজার টেলিভিশন চ্যানেল আজকে গোটা দেশে প্রতিদিন এই ভোটের আশায় কতগুলো নতুন চ্যানেল এই পশ্চিমবাংলাতেই তৈরি হয়। আরো তো আমরা শুনছি এই যে গদি মিডিয়া নামটা তো এমনি এমনি হয়নি। আপনি মানে এটা তো আপনি নিশ্চয়ই জানেন যে কিভাবে জনমত তৈরি করা হয় এবং তার জন্য কত হাজার হাজার কোটি টাকা মানে ঢালা হয়। ভোটটা আপনিই দেবেন, আমি ধরে নিচ্ছি যে স্ট্যাম্পটা আপনিই বানান, কোনো ইয়ে হচ্ছে না, দুর্নীতি হচ্ছে না, কেউ বুথ দখল করছে না, আমি ওই পার্টটা ছেড়েই দিলাম। যে বুথ দখল করা, লাইন জ্যাম করা, ছাপ্পা ভোট দেওয়া, ওই পার্টটা ছেড়ে দিলাম। ভোট আপনিই দিচ্ছেন, কিন্তু আসলে আপনি দিচ্ছেন না, আপনাকে দেওয়ানো হচ্ছে, আপনাকে দিয়ে দেওয়ানো হচ্ছে। এইটাই হচ্ছে পুঁজিপতিদের মানে খেলা। সে এক হাতে সে জনমত তৈরি করছে, সে এক হাতে সে ব্যবসা করছে। আপনি আজকের চ্যানেলগুলোর মালিককে, হয় আদানি নয় আম্বানি, আপনি দেখুন সমস্ত যত ইন্ডিপেন্ডেন্ট যেইটুকু ছিল, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এখানে আজকে সম্ভবই নয়, তবু যেইটুকু ভগ্নাংশ ছিল সেগুলো তারা কিনে নিয়েছে, এজেন্সিগুলো সব কিনে নিয়েছে। তো ন্যাচারালি, এবং এজেন্সিতে কোনো চ্যানেলে কোনো খবরের কাগজে একটু স্বাধীনচেতা সাংবাদিক সে টিকতে পারছে না, মানে একেবারে তাকে বার করে দিচ্ছে। আমাদের এই বন্ধু বান্ধব চেনাশোনা কতজন আমরা দেখতে পাচ্ছি, এবং তারাও প্র্যাকটিক্যালি মানে খুবই মানে দিন আনি দিন খাই অবস্থায় গিয়ে পৌঁছেছে। তবুও মানে সেটাকেও নিশ্চিত হওয়ার জন্য আপনি ইলেকশনের আগের দিন দেখবেন, আমি উত্তরবঙ্গের দেখেছি বিভিন্ন জেলাতে কিভাবে মদের মানে কাড়ি কাড়ি মদ আর টাকা ঢোকে, যে মাথা পিছু 500 টাকা আর একটা বোতল। এই উত্তরবঙ্গে আমি দেখেছি, উত্তরবঙ্গের জেলাগুলোতে নিজের চোখে দেখা। তো এইটাই তো ভোট মেকানিজম। তো এই ভোট মেকানিজমে যারা ঢালতে পারবে যে একটা বাড়ি বাড়ি একটা মদের বোতল 500 টাকা, মানে প্রতি ঘরে আপনার 5টা ভোট আছে 2500 টাকা, আর 2500 টাকা মানে এখনকার দিনে একটা পরিবারের কাছে অনেক। সেই কমিটি কেউ কিন্তু ওই কমিটমেন্ট ভঙ্গ করে না, যে টাকা নিলাম অন্য দলকে দেবো। এটা কিন্তু মমতা ব্যানার্জি যতই বলুক যে টাকাটা নিন, ভোট আমাকে দিন, এটা হয় না। কিন্তু তারা আবার ওই পরের বারের জন্য তারা আমাদের যেটুকু অ্যাসেসমেন্ট, ভোট কিন্তু তারা যে দলের টাকা নেয় বেশিরভাগ ক্ষেত্রে সেটাই করে। এই যে এইটাই হচ্ছে ভোট। এই মানে ব্যবস্থায় শুধু আমার নয়, আমার দেশ নয়, আপনি যদি আজকে খবরের কাগজে নিশ্চয়ই দেখছেন, আমেরিকা অভিযোগ করছে যে আমেরিকার দেশের ভোট ম্যানিপুলেট করেছে রাশিয়া, রাশিয়া অভিযোগ করছে তাদের দেশের ভোট ম্যানিপুলেট করেছে চীন। দেন হোয়াট ইজ দিস? কে মানে ভোট ম্যানিপুলেট, তাহলে কিভাবে সম্ভব? মানে এই হচ্ছে আসলে টাকার খেলা, পুঁজিপতিদের খেলা পুরোটাই। যে খেলা, পুরো খেলাটা কিভাবে চলবে, কখন ভোটে খেলবে, কোন দল কার দিকে খেলবে, বা কখন অন্য। একটা খুব ইন্টারেস্টিং কথা মনে পড়ে গেল, আমাদের ছাত্র জীবনের শেষের দিকে, মানে একদম 70-এর দশকের শেষের দিকে একটা খুব খুব ভালো বই একটা মানে বাজারে আমাদের সমস্ত অ্যাক্টিভিস্ট ছাত্র যারা সংগঠন তাদের হাতে হাতে করতো। তাতে ওই আমেরিকান বিভিন্ন যারা ফান্ডিং এজেন্সি, তাই না, মানে বিভিন্ন ছাত্রদের ফান্ডিং করে, মানে এনজিওদের ফান্ডিং করে, এসব বিভিন্ন ফান্ডিং এজেন্সি, তাদের জন্য সিআইএ বা আমেরিকান গভর্নমেন্টের একটা ইনস্ট্রাকশন, সেটা ওখানে হাতে হাতে করতো লেখা। সেখানে বলা ছিল যে এমনভাবে ফান্ডিং করতে হবে যাতে বিপ্লব এবং প্রতি বিপ্লব দুটোই আমার নিয়ন্ত্রণে থাকে। এই হচ্ছে ফান্ডিং এর এবং এইটা হচ্ছে সত্যি সত্যি এটাই পলিসি। এবং এইটা আমরা আজকের ভারতবর্ষেও আমরা কিন্তু মানে এনজিওদের মাধ্যমে, ফান্ডেড এনজিওদের মাধ্যমে
মাধ্যমে বা নানা এজেন্সির মাধ্যমে, নানা এর মধ্যে কিন্তু এটাও খুব ভীষণভাবে সক্রিয়, যে এমনভাবে ফান্ডিং করো যাতে বিপ্লব এবং প্রতিবিপ্লব দুটোই আমার নিয়ন্ত্রণে থাকে। প্রমাণ আমরা সাধারণ জনগণ অত্যন্ত সহনশীল, যারা মনে করছে যে ইনস্টিটিউশনগুলো আছে মানে তারা কাজ করবে কোনো না কোনো দিন, এবং তাদের মধ্যে অ্যাজ সাচ কোনো ওয়েলফেয়ার স্টেটের একটা ভাবনা লালন করার কোনো ইচ্ছে সেরকমভাবে দেখতে পাচ্ছি। ইচ্ছেগুলো নষ্ট হয়ে গেছে। ইচ্ছেগুলো দেখুন, ভারতবর্ষে প্রচুর বিট্রিয়াল ভারতবর্ষের মানুষ দেখেছে, বামপন্থীদের বিট্রিয়াল দেখেছে, 34 বছর বামফ্রন্ট এখানে দেখেছে। নকশাল আন্দোলনের পরে সেই সময় একটা মানে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল। সেই সময় আমরা আরো যদি বলি মানে তেলেঙ্গানা, তেভাগা, নকশালবাড়ি থেকে বামফ্রন্ট নানা ফর্মে, কেউ সরকারের মাধ্যমে, কেউ এলাকা ভিত্তিক ক্ষমতা দখলের প্রশ্নে নানা ফর্মে যে স্বপ্ন মানুষকে দেখিয়েছে। আম্বেদকর তার মতো করে আম্বেদকর পন্থীদের এক ধরনের স্বপ্ন দেখিয়েছে। এই স্বপ্নগুলো সব নষ্ট হয়ে গেছে, নানা বিট্রিয়াল হয়েছে। বামপন্থীদের বিট্রিয়ালটা খুব ভয়ঙ্কর হয়েছে। এইটা মানুষকে খুব বড় দাগা দিয়েছে, মানুষের যে বিশ্বাসটা নষ্ট করে দিয়েছে, যার ফলে মানুষ সংঘবদ্ধভাবে যে আজকে রেজিস্ট করা, প্রতিবাদ করা, প্রতিরোধ করা, সেই জায়গাটা দুর্বল হয়ে গেছে। বলতে পারি নবারণের কথা বলতে পারি যে কখন কিভাবে কোথায় বিস্ফোরণ হবে কেউ জানে না। ওই কাঙাল মালসার আমরা তো সবাই কাঙাল মালসার, আমাদের অপেক্ষা করতে হবে, আমরা পেতালুরা অপেক্ষা করবো, কেউ না কেউ আসবে, সংগঠিত করবে পেতালুদের। আপনি মানে জেনে অবাক হবেন, সেটা হচ্ছে ভারত সরকার নিজের দেশের জনগণকে হত্যা করার জন্য সে আকাশপথে ওই ড্রোন থেকে বোমা ফেলছে। এই মাত্র 13 তারিখ, এই 2024 সালের 13 জানুয়ারিতে সে ছত্তিশগড়ে, 2023 সালে করেছে 3 বার, আবার করেছে এই 24 সালের 13 জানুয়ারি। সে এখানকার আদিবাসীরা মুভমেন্ট করছে যে তাদের জমি তারা শিল্পপতিদের দেবে না, যে ওরা এখানে মানে মাটির নিচে খনিজ সম্পদ আছে, তাদের সেগুলোকে আদিবাসীদের উৎখাত করে তারা সেখানে উত্তোলন করবে। বড় বড় শিল্পপতিরা, এই আদানি থেকে আরম্ভ করে এসব টাটা, এসব তারা তার বিরুদ্ধে আন্দোলন করছে। সে গণতান্ত্রিক আন্দোলন, এই যে আপনি বলছিলেন না গণতান্ত্রিক আন্দোলন, তারা বিশাল বড় বড় জমায়েত করে তারা সেখানে অবস্থান করছে। সেই আন্দোলনের উপরে আকাশপথে ড্রোন থেকে বোমা ফেলছে ভারত সরকার নিজের দেশের জনগণের উপরে। এবং তারা ওই ভারত মায়ানমার সীমান্তে সেখানে আলফাদের উপরেও সে একই কেস করেছে, ওখানে সীমান্তে করেছে। আলফার যারা, তারা তো ভারতীয়। তুমি তাকে, সে বিক্ষুব্ধ হতে পারে, তোমার বিচারে যদি সে অপরাধী হয় তুমি তাকে ধরে এনে বিচারে তোলো, তুমি তাকে বোমা ফেলে নিজের দেশের মানুষকে হত্যা করতে পারো। কিন্তু এই একটা এত বড় ঘটনা, এই ঘটনাটা মানে আমাদের সামনে আসছে না। আসবে কোথায়? মিডিয়া আনবে কে? আপনি ছত্তিশগড়ের ঘটনা আপনি পাবেন কোথায়? আপনাকে মিডিয়ার মাধ্যমে পাবেন, আপনি তো পাবেন না। ওই কোথাও দ্য হিন্দুতে ওই আপনাদের সাংবাদিকরা যেটা বলে ওই 80 শব্দের টপ, সে 80 শব্দের একটা টপ বেরিয়েছে। কেউ ওই কোনো পোর্টালে একটুখানি হয়তো বেরিয়েছে। এখন সোশ্যাল মিডিয়া আছে বলে তবু খবরগুলো বেরিয়ে আসছে, করেছে 2-4টে সোশ্যাল মিডিয়া পোর্টালে খবরটা বেরিয়েছে এই 13 তারিখে নতুন করে। এবং এটা নিয়ে বিভিন্ন সারা ভারতবর্ষের রাইটস অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে, গত বছর যখন প্রথম হয়, গত বছর 3 বার হয়েছিল, তখন এই সিডিআর বা আমাদের সংগঠনের এপিডিআর থেকেও আমরা টিম গিয়ে আমরা ওটাকে তদন্ত করে আমরা রিপোর্টও বের করেছি। এবং তারপরে আবার এই 24-এ, এই 2024 সালে 13 তারিখে হয়েছে। আপনাদের যে রিপোর্ট, সেই রিপোর্টের মানে কি বলা হচ্ছে? তো এটা অবশ্যই আমরা তো ছবি, আমরা সমস্ত যে পার্টস যে বোমা ফেলেছে সেই তার পার্টস গুলো তারা ছড়িয়ে ছিটিয়ে সেগুলো জোগাড় করেছি। এবারে তো একজন মারাও গেছে, যে ওখানে গতবারে একজন কৃষক উন্ডেড হয়েছিল, তার সঙ্গে কথা বলা, সে সমস্ত ছবি আমাদের কাছে রয়েছে। আমরা সেগুলো পাবলিশ করেছি, ছবি সব বুকলেট পাবলিশ করেছি ইংরেজি বাংলাতে। এবং যেখানে ঢুকতে দেয় না, অনেক কাঠখড় করিয়ে একবার ছত্তিশগড়ের সাধারণ রাস্তা দিয়ে সরকারকে জানিয়ে, আবার সেখান থেকে না জানিয়ে আবার তেলেঙ্গানা দিয়ে ঢোকা, ও অনেক কষ্ট করে সেখানে ঢুকে তারা আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং এটা আমরা পার করেছি। মায়ানমার সীমান্তে একই ঘটনা ঘটে। তাই নিজের দেশের জনগণকে আকাশপথে বোমা ফেলে হত্যা করছে যে সরকার, সে গণতন্ত্রের বড়াই করছে। সে কি জানো, সবকা সাথ সবকা বিকাশের কথা বলছে। যে আদিবাসীরা, সে আজকে আদিবাসী বলে একজন প্রেসিডেন্ট বানিয়েছে, তাকে সামনে রেখে সে আসলে আদিবাসী, এই জন্যই সে আদিবাসী প্রেসিডেন্ট করেছে, যে আদিবাসীদেরকে হত্যা করবে আদিবাসী প্রেসিডেন্টকে সামনে রেখে।
আপনি স্বাধীনতার পর থেকে দেখুন অন্তত 50 লক্ষ আদিবাসীর কোনো হিসেব পাবেন না, যারা উৎখাত হয়ে গেছে, যাদের কোনো কোনো মানে নেই, ট্রেস নেই। উড়িষ্যাতে একই জিনিস, সমস্ত আদিবাসী এলাকাগুলো এইভাবে হত্যা করছে, যেখানে সরাসরি পারছে না, মানে ওই আকাশপথে এই নতুন এটা শুরু করেছে এই বিজেপি সরকার। এই ভয়ঙ্করতা, এই এই হিংসা, আপনি হিংসা, ওরা বলছে হিংসার কথা, এর থেকে ভয়ঙ্কর হিংসা কি হতে পারে? এই ভয়ঙ্করতা নিয়েই আজকে তারা, আপনি ক্রাইমকে প্যাট্রোনাইজ করবে, এরপরে যদি কোনো আদিবাসী যুবক সেই যদি আজকে পাল্টা হিংসার পথে যায়, আমরা তাকে বলতে পারবো যে ভাই তুমি অন্যায় করছো? আপনি যেটা বলছিলেন যে তাহলে কি রাস্তাটা কি হবে, রাস্তাতে এইভাবেই মানুষ খুঁজে নেবে। ছত্তিশগড়ে আজকে মানে আমাদের বিভিন্ন সংগঠন যাচ্ছে, এই রাইটস অর্গানাইজেশন গুলো, যে হাজার হাজার মানুষ রাস্তায় বসে আছে দিনের পর দিন, বছরের পর বছর। আমাদের এখানে স্কুল যে টিচারের পদের জন্য বা ডি এর জন্য আন্দোলন করে, তারা বসে আছে 2 বছর বসে আছে। ছত্তিশগড়ও এরকম 2 বছর 3 বছর তারা রাস্তায় বসে আছে, হাজার হাজার মানুষ, যে আমাদের জমি থেকে তারা ভয় জমি ছেড়ে উঠে যাচ্ছে না, যে উঠে গেলেই ওটা দখল মানে ঢুকিয়ে দেবে, পুলিশ ঢুকিয়ে দেবে, সিআরপি ক্যাম্প করবে, এইসব। এই যে হচ্ছে মানে পরিস্থিতি, যে ছবিটা আপনি বললেন আমরা জানছি না, কারণ মিডিয়া আজকে যারা ওইখানে এই এটা করবে তাদের হাতেই তো মিডিয়া, যারা এই অত্যাচারটা করছে মিডিয়া তো তাদের হাতে। সেই পুঁজিপতিরা তারা ওখানেই অত্যাচার করছে, তারা এখানে মিডিয়া চালাচ্ছে, কাজে খবর আসবে। এটাই হচ্ছে এই গদি মিডিয়া, যে জন্য আজকে মানুষ বলছে আজকে ভয়ঙ্কর পরিস্থিতি, মানে সর্বক্ষেত্রেই যে গণতন্ত্রের যে মূল একেবারে বেসিক জায়গাগুলো, সেগুলো আজকে ভয়ঙ্করভাবে আক্রান্ত, ভয়ঙ্করভাবে। সেই যেখানে গণতন্ত্রের মানে মূল ব্যাপারটাই থাকে না, সেখানে অর্থনৈতিক উন্নতি হওয়া সম্ভবই না। এটা পৃথিবীর যে কোনো বড় অর্থনীতিবিদ তার যেভাবেই ব্যাখ্যা করুন, কিন্তু তাকে এটা মানতেই হবে যে মানুষের পার্টিসিপেশন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভবই না। এবং এই ভারতবর্ষের মতো দেশে অর্থনৈতিক উন্নয়নের মূল জায়গাটা হচ্ছে কিন্তু আমূল ভূমি সংস্কার, যে কৃষিক্ষেত্রে যে মানুষের এই আমূল ভূমি সংস্কার করে তাদের অর্থনৈতিক ক্রয় ক্ষমতাকে বাড়ানো, সেইখান থেকে শিল্পের দিকে যাওয়া। আমি আজকের ইন্টারভিউয়ের শেষ প্রশ্নে আসব, সেটা হচ্ছে যে ধরুন আফস্পা, নাসা, ইউএপিএ, প্যারালালি স্বাধীনতার অমৃত মহোৎসব, আপনি গণতান্ত্রিক দেশের নাগরিক এবং সরাসরি কর্মী হিসেবে আপনি এই দুটো প্যারালালি কিভাবে দেখেন? এটাই তো ভয়ঙ্করতা। আমি আপনার উদাহরণ মানে এটার সঙ্গে আরো সংযোজন করে দিচ্ছি। আপনি অতি সম্প্রতি ভারতবর্ষের পোস্টাল অ্যাক্ট, যেটা ব্রিটিশ আমলের 1898 সালে, এবং সেখানে তারা দেখবেন মোদি এখন বলছে যে আমরা ব্রিটিশ লিগাসি থেকে বেরিয়ে আসছি বলে আইনটা পাল্টেছে, রিপ্লেস করেছে। এবং সেখানে আপনি দেখবেন যে আপনার যা কিছু আপনি বাই পোস্ট পাঠাবেন, ওরা সবকিছু খুলে তারা দেখতে পারে, এভরিথিং, আপনার চিঠি পত্র, আপনার যা কিছু, আপনার পার্সেল, তারা খুলে এবং দেখতে পারবে কে, কোনো উচ্চপদস্থ অফিসার বা কোনো নির্দিষ্ট কোনো বড় আদেশ এরকম নয়, যে একজন ওদের অফিসার বা পাতি অফিসার, সে মনে করলো এটা খুলে দেখে সে করতে পারবে। এই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র। আপনার ব্যক্তিগত গোপনীয়তা ভারতবর্ষের সংবিধান সম্মত, আপনার ব্যক্তিগত গোপনীয়তা থাকার কথা, মানে কোনোটাই আজকে কোনো মূল্য নেই সংবিধানের। আপনি যে ইউএপি এর কথা বললেন বা ওই সিডিশন, এগুলো মানে মারাত্মক, যে কিভাবে এরা বলছে যে আমরা ব্রিটিশ লিগাসি থেকে বেরিয়ে আসবো, সিডিশন তুলে দেবো। আইপিসি, সিআরপিসি যেটা এতকাল ছিল, সেই 1800 সাল থেকে বা মাঝখানে 76 সালে সিআরপিসি সংশোধন করে এসব করেছে, গোটা আইনগুলোকেই আজকে রিপ্লেস করছে, ওইগুলো সবটাই বাতিল করে দিয়েছে। এখন নতুন ওরা ওই ন্যায় দণ্ডবিধি অমুক তমুক এসব করেছে, হিন্দি সংস্কৃত ভাষায় হিন্দি নাম দিয়ে ওদের যে পলিসি, যে ওই হিন্দুস্তান, সেই হিন্দি চাপানো, ওই ধারাটাকে বলে আইনের নামগুলোকে ওই ধরভাবে হিন্দি ভাষা করে দিচ্ছে। তো যাই হোক, সেইখানে কন্টেন্ট যদি দেখেন, এই ইউএপিএ আইনটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মারাত্মক হচ্ছে এটা, এখনো ইউএপিএ যেতে দিতে হলে, ইউএপিএ ধারা দিতে হলে একজন মানে পদস্থ অফিসারের স্বাক্ষর লাগে, সরকারের অনুমতি লাগে। ধরুন আমাকে অ্যারেস্ট করলো, আমার বিরুদ্ধে যদি ইউএপিএ দিতে হয়, রাজ্য সরকার থেকে অনুমতি নিতে হবে।
কিন্তু ওই যখন আইপিসি মানে মেইন আইনে নিয়ে এলো আর লাগবে না অনুমতি। এবার যে কোনো পাতি পুলিশ অফিসার সে আমাকে অ্যারেস্ট করে সে ইউপিএ দিতে পারবে, মানে ওই ইউপিএর যে ধারাটা যেটা সেটা আইপিসির মধ্যে ঢুকিয়েছে সেখানে দিয়ে দিতে পারবে। আমি পালিয়ে গেলাম, আমাকে ধরতে পারলো না, আমার অ্যাবসেন্সে বিচার হয়ে যাবে। এতদিন কি ছিল, যতদিন আপনি অ্যারেস্ট না হবে ততদিন পর্যন্ত আমাকে তো বিচার, আমাকে আত্মপক্ষ সমর্থন সুযোগ দিতে হবে নতুন আইনে সেটা নেই। অর্থাৎ বেসিক ভারতবর্ষের সংবিধানের যে বেসিক কাঠামো, আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টের হচ্ছে সংবিধানের মূল কাঠামোকে আঘাত করা যাবে না, পাল্টানো যাবে না। মূল কাঠামো আইনের ক্ষেত্রে সব এগুলো থেকে গেল, কিন্তু বাস্তবত এই যে আত্মপক্ষ সমর্থনের মানে অধিকার ছাড়া বিচার হয়ে যাওয়া, বা এই যে আমার প্রাইভেসি, আমার মানে পোস্টাল অ্যাক্ট পাল্টে দিয়ে আমার প্রাইভেসি কেড়ে নেওয়া, বা এভিডেন্স অ্যাক্টে এমনভাবে বদল করা, মানে এইরকম ভয়ঙ্কর সমস্ত যেগুলো হচ্ছে। এই যে সিডিশন নিয়ে তো দেশ জোড়া এত কিছু হয়েছে, পাকিস্তান গভর্নমেন্ট বলতে সিডিশন বাতিল করে স্ট্রেট বাতিল করে দিয়েছে, পাকিস্তানের হাইকোর্ট স্ট্রেট ওয়ে বাতিল করে দিয়েছে। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কেঁপে গেল, সিদ্ধান্ত নিতে পারলো না বাতিল করার জন্য। তারপরে গভর্নমেন্টের এইখানে বললো আমরা বাতিল করে দিচ্ছি বলে বাতিল ওইটাকে ইয়ে করে পুরো তার থেকে অনেক মানে 3 গুণ কঠিন করে সেটাকে ঢুকিয়ে দিল আইপিসির মধ্যে, সিডিশনটাকে আইপিসির মধ্যে ঢুকিয়ে দিল আরো অনেক কড়া করে। তো ব্রিটিশ লিগাসি বাতিল করছি বলে মানে প্রত্যেকটা ক্ষেত্রে ব্রিটিশরা যতটা করেছিল তার 3 গুণ 5 গুণ কড়া করে সেটাকে আইনগুলোকে নিয়ে আসছে। আসলে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চালানোর জন্য গোটা আইনি কাঠামো, গোটা বিচার ব্যবস্থা ওটাকে সেভাবে সাজানো হচ্ছে যে যাতে কোনো প্রতিবাদ, কোনো প্রতিরোধ, কোনো ডিসেন্ট তাকে স্ম্যাশ করা যায় এবং তাকে একটা দীর্ঘস্থায়ী জেলে রেখে দেওয়া যায়। আমাদের এখানে এখন যেটা দাঁড়িয়েছে যে বিচারে আপনার হতে হতে 10 বছর 20 বছর লাগবে। প্রসেস ইজ দ্য পানিশমেন্ট। আপনার বিচারের জন্য যে টাইম এবং যে সময় যে পদ্ধতি দেবে ওটাই আপনার পানিশমেন্ট। আপনি যে আশ্চর্য হবেন, এখানে যে শিলদা মামলা, যে শিলদা ইএফআর ক্যাম্পে মাওবাদীরা হামলা করেছিল 2009 সালে, তারা এখনো সব আন্ডার ট্রায়াল প্রিজনার, তারা এখনো জেলে বন্দী। সুপ্রিম কোর্ট বারবার বলছে 10 বছরের বেশি কাউকে তুমি জেলে রাখতে, বিচারাধীন রাখতে পারবে না, সর্বোচ্চ মানে তেমন হলে 10 বছর রাখতে পারবে। আজকে 10 বছর, আজকে 14 বছর হয়ে গেল, বারে বারে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে 15 দিনের বেশি তুমি জামিনের আদেশ পেলে, জামিনের আবেদন কেউ যদি করে 15 দিনের মধ্যে তোমাকে জাজমেন্ট করতে হবে। আমাদের কলকাতা হাইকোর্টে জয়মাল্য বাগচি স্বনামধন্য বিচারপতি, তিনি 1 বছর কল্পনা মাইতির জামিনের আবেদন ফেলে রেখেছে। কোনো জায়গায় কোনো চেক আপ নেই, কোনো সিস্টেম নেই, না সংবিধানের না সুপ্রিম কোর্টের মানে নির্দেশ, ডানাতের নির্দেশ বাঁ মানছে না, সুপ্রিম কোর্টের নির্দেশ কেউ পরোয়াই করে না। সুপ্রিম কোর্ট বলছে তুমি এই যে এত আন্ডার ট্রায়াল, আপনি দেখবেন 77% হচ্ছে আন্ডার ট্রায়াল প্রিজনার ওটা যায়। আপনি দেখবেন যে সেখানে মানে সুপ্রিম কোর্ট বারবার বলছে যে কাউকে যদি অ্যারেস্ট করা হয় তার বিরুদ্ধে সর্বোচ্চ যা সাজা হতে পারে তার 50% যদি মানে সে জেলে থাকে তাকে জামিনে ছেড়ে দাও। কেউ পাত্তাই দিচ্ছে না, কোনো সরকার না। আমরা বারে বারে সরকারকে চিঠি দিয়ে পরিসংখ্যান চাই, মানে আরটিআই একটাও পাল্টে মানে তাকেও তার সমস্ত ধার নষ্ট করে দিয়েছে। যতগুলো এই বিধিবদ্ধ সংস্থা ছিল, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, তথ্য কমিশন, প্রত্যেকটাকে একেবারে কাগজে সংগঠনে পরিণত করেছে। প্রত্যেকটা জায়গায় ইয়েসম্যান কতগুলোকে বসিয়ে দিয়েছে। এবং সরকারের এই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে না, ক্রাইমের ক্ষেত্রে আপনি বলছিলেন না যে কিভাবে ক্রাইম মানে ইনস্টিটিউশন করে, এগুলো হচ্ছে একটা ক্রাইম। তারা এমন সমস্ত লোককে নিয়োগ করছে তার যোগ্যতা মানে ছাড়াই, যে তারা সরকারের জাস্ট হুকুম তামিল করে। এবং ডোভালের কথা আপনি যদি বলেন, যিনি হচ্ছে তার রাইট হ্যান্ড, তিনি সরাসরি বলেছেন যে কাগজে নকশা মানে কলমে, যারা কলমের কাজ করেন, যারা লেখালেখি করেন, সেই যারা আরবান নকশা এবং যারা বুদ্ধিজীবী, তাদেরকে ওরা বলেছেন যে তাদের বিরুদ্ধে 4র্থ প্রজন্মের যুদ্ধ করতে হবে। তারা সরাসরি পুলিশ মিলিটারিকে এই আহ্বান করেছে যে এদের বিরুদ্ধে 4র্থ প্রজন্মের যুদ্ধ শুরু করতে হবে। এবং এটাই হচ্ছে আজকে সরাসরি যে আপনার যদি কোনো ধরনের লেখা, আপনার গান, কবিতা, আপনার বক্তব্যে কোথাও যদি আপনার বিরুদ্ধে আপনি যদি কোথাও
সরকারের বিরুদ্ধে কথা বলে, আপনাকে কোথাও আরবান নকশাল, কোথাও মাওবাদী, কোথাও মুসলমান হলে সন্ত্রাসবাদী, আদিবাসী হলে মাওবাদী, মানে শহরে বুদ্ধিজীবী হলে আরবান নকশাল, আপনাকে স্ট্যাম্প করবে, আপনার তকমা দেবে, আপনাকে ইউএপিএ দেবে, আপনাকে সিডিশন দেবে, সমস্ত জায়গায় তৈরি। মানে এইখানে বসে আজকে আমরা এত কথা বললাম, আমি তো জানি না এরপরে যেটা যখন প্রচারিত হবে সেটা আমার পজিশন বা আপনার পজিশন কি হবে। এগুলো আজকে সত্যি আজকে পরিস্থিতি এইখানে দাঁড়িয়ে আছে। আপনি আমাদের রাইটস অ্যাক্টিভিস্ট যারা গৌতম নবলাকা থেকে আরম্ভ করে সোমা সেন মহারাষ্ট্রের থেকে আরম্ভ করে অনেকেই যাদের সঙ্গে রাজনীতির সঙ্গে কোনো যোগ ছিল না, যারা আমাদের মতো সিভিল রাইটস অর্গানাইজেশন করতো, স্ট্যান্ড স্বামী চোখের সামনে দেখলেন তাদেরকে যেভাবে জেলে পুরে রেখেছে। গতকাল হর্ষমান্দারকে বাড়িতে সিবিআই রেড করেছে। হর্ষমান্দার আইএএস একজন, তিনি চাকরি ছেড়ে অনেক আগে তিনি এইভাবে সিভিল রাইটসের কাজ করেছে। আজকে তার বাড়িতে রেড করে, যে কোনো কেউ বাদ নেই। তিস্তা সেতুলাবাদের কথা আপনারা জানেন, তো যেখানেই একটু আন্দোলন হবে সেখানেই কিন্তু এইভাবে নিপীড়ন, অত্যাচার, ভয়ঙ্কর তার জমি তৈরি করছে। শ্রম কোডটা তৈরি করে রেখেছে, শ্রম আইনগুলোকে বদলে দিয়েছে। যেটা বলছিলাম যে কংগ্রেস গভর্নমেন্ট কর্ণাটকে তারা এই প্রতিশ্রুতি দিয়ে ভোটে ক্ষমতায় এসেছিল যে আমরা ক্ষমতায় গেলে আবার 8 ঘন্টা করে দেবো, করেনি। এবং একটা প্রতিশ্রুতিও পালন করেনি। যে 4টে আইন বদলের কথা বলা হয়েছিল একটাও করেনি। এবং সেখানে ওখানকার যারা সেই সময় ওখানকার সিভিল সোসাইটি আন্দোলন করছে রাস্তায় নেমে, সরকার পাত্তাই দিচ্ছে না। এবং আপনি জানেন যে হিজাব নিয়ে কর্ণাটকে কি তুমুল কাণ্ড হয়েছিল, কিছু করেনি, এখনো সেই হিজাব কিন্তু ব্যান করে রেখেছে। এবং সেটা যখন আন্দোলন হলো, সরকার বলছে না আমরা দেখছি, আমরা একটু কথা বলবো, বিভিন্ন সমাজের এর সঙ্গে কথা বলবো, করেনি। আজকে তো তার 7-8 মাস হয়ে গেল তার সরকার এসে। তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলই তারা ওই লিপ সার্ভিস মুখে বলবে, ওই টেলিভিশন বাইট, এখন তো টেলিভিশন বাইট আর ফেসবুক টুইটার। আমরা গরিব মানুষের ফেসবুকে লিখে আর তারা টুইটার করে, আর কি ইনস্টাগ্রাম করে, এইসব করে, ওইসব জায়গায় করছে, এখানেই শেষ। মানে মানুষ, সাধারণ মানুষকেই প্রতিরোধ করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। সিএ নিয়ে আবার মানে একটা সাম্প্রদায়িক একটা মেরুকরণ করার জন্য আবার সিএ আনছে। অর্থাৎ সব মিলিয়ে একটা ফেল করলে আরেকটা রাষ্ট্র এরকম বিভিন্ন অল্টারনেটিভ নিয়ে দমন পীড়নগুলোকে নামাচ্ছে। সাধারণ মানুষকে রাস্তা খুঁজতে হবে। মানে রাজনৈতিক দলগুলোর উপর যদি আস্থা না রেখে তাদের কাছে, এবং শেষ পর্যন্ত অবশ্যই এটাও ঠিক, কোনো না কোনো রাজনৈতিক দল যদি সেটাকে নেতৃত্ব না দেয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন তো খুব বেশি দানা বাঁধতে পারে না। আমাদের একটু অপেক্ষা করতে হবে, আবার ছাড়া কি করার আছে। আমরা বেসিক্যালি আজকে যে আলোচনাটায় ছিলাম, সেই আলোচনাটাতে আমরা খুঁজে বার করবার চেষ্টা করলাম যে আমরা যে ক্রাইম, অপরাধ দেখি তার পেছনে এবং আমাদের সঙ্গে ছড়িয়ে থাকা জমিতে কোন কোন জায়গাতে সেই অপরাধ বা অপরাধ প্রবণতা তৈরি হতে পারে। রঞ্জিত বাবু ওনার মন্তব্য রাখলেন, এবং একটা জায়গাতে আমি ভীষণভাবে বলতে চাইবো আপনাদের, সেটা হচ্ছে যে সত্যিই কিন্তু কোনো একটা কন্টেন্ট সেটা কীরকম হবে, সেটা তার যা বলবার, তার যা দেখাবার, সেটা দেখাতে পারবে কি না, সেটা একেবারেই ডিপেন্ড করে আপনারা সঙ্গে থাকলে। এবং সোশ্যাল মিডিয়ার এই যে সময়, এই সময়তে আপনারাই কিন্তু বেস্ট পেট্রন। ফলে যে ফলো এবং সাবস্ক্রাইব করবার কথা বলা হয়, যে লাইক দেওয়ার কথা বলা হয়, এটা জানিয়ে দেওয়া যে আমরা যে কাজটা করছি সে কাজটার সঙ্গে আপনারা আছেন। ফলে খুব দায়িত্ব নিয়ে সেটা করবেন। আগামী এপিসোডে আরেকটা নতুন বিষয় নিয়ে এই পডকাস্টে বিটস এন্ড বাইটসে আমি বাপ্পাদিত্য ফিরে আসবো।